We need Greenland. We need Greenland. Won't worry about Greenland in about 2 months. বন্ধুরা, একবার চিন্তা করুন তো, আপনার বাড়ির সামনে দিয়ে একজন এসে বলল, এই জায়গাটা আমার দরকার, না দিলে তোমার আশেপাশের সবাইকে জরিমানা করব। কেমন লাগবে তখন? ঠিক এই ঘটনাই ঘটছে এখন বরফের দেশ গ্রিনল্যান্ডে। খবর সংযোগের বিশ্লেষণমূলক অনুষ্ঠানের আজকের ভিডিওতে আমরা জানব ট্রাম্প কেন বরফের এক দ্বীপের জন্য এত মরিয়া, ইউরোপ কিভাবে পাল্টা হুমকি দিচ্ছে এবং কেন এই ছোট্ট দ্বীপ হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধের চিংড়ি। তো চলুন শুরু করা যাক। গ্রিনল্যান্ড সংকট, যখন বরফের দ্বীপ হয়ে উঠল বিশ্ব রাজনীতির আগ্নেয়গিরি। সঙ্গে থাকবে ইউক্রেনের যুদ্ধের কানেকশনের কিছু ঘটনা আর ইউর কাজা ক্যালাসের সতর্কবাণী। প্রথম অধ্যায়ে দেখে আসি গ্রিনল্যান্ড কি এবং কেন এত গুরুত্বপূর্ণ। প্রথমে জেনে নিই গ্রিনল্যান্ড আসলে কি। গ্রিনল্যান্ড বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ, কিন্তু এখানে মানুষ আছে মাত্র 56,000, মানে ঢাকার গুলশান এলাকার চেয়ে কম। কিন্তু জায়গাটা কার? ডেনমার্কের অধীনে একটি অঞ্চল, মানে নিজেরা নিজেদের অনেক কিছু ঠিক করতে পারে, কিন্তু শেষ কথা ডেনমার্কের। এখন প্রশ্ন হলো, ট্রাম্প কেন এই বরফের দ্বীপের জন্য পাগল? 3টি কারণ। 1, ভূরাজনৈতিক অবস্থান। গ্রিনল্যান্ড আর্কটিকের ঠিক মাঝখানে, এটি যেন দাবার বোর্ডের কুইন পজিশন। 2, খনিজ সম্পদ, তেল, গ্যাস, রেয়ার আর্থ মিনারেল সব আছে এখানে। 3, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা। ট্রাম্পের গোল্ডেন ডোম মিসাইল ডিফেন্স সিস্টেম বসাতে হলে গ্রিনল্যান্ড পারফেক্ট লোকেশন। তো বুঝতেই পারছেন, এটি শুধু বরফের টুকরো নয়, এটি পাওয়ার প্লে। দ্বিতীয় অধ্যায়ে ট্রাম্পের শক অ্যানাউন্সমেন্ট কি সেটি দেখিয়ে আসি। এবার আসি মূল ঘটনায়। 17 জানুয়ারি ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে বোমা ফাটালেন, বললেন গ্রিনল্যান্ড আমাদের দিতে হবে, না হলে ইউরোপের 8টি দেশের উপর 10% ট্যারিফ বসাচ্ছি 1 ফেব্রুয়ারি থেকে। আর 1 জুনে সেটি বাড়িয়ে 25%। কোন 8টি দেশ? শুনুন: যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, নেদারল্যান্ডস। এর মানে পুরো ইউরোপকেই চ্যালেঞ্জ। এবং মজার ব্যাপার হলো, এই ঘোষণা আসে ঠিক ভেনেজুয়েলায় সামরিক অভিযানের পরদিন। ট্রাম্প যেন বলছেন, দেখো আমি যা চাই তাই করতে পারি। কিন্তু এখানেই শেষ নয়। তৃতীয় অধ্যায়ে আছে ইউরোপের কাউন্টার অ্যাটাক। এবার ইউরোপ চুপ করে বসে থাকেনি। দ্য ইকোনমিস্ট রিপোর্ট বলছে ইউ 3টি পাল্টা অস্ত্র বের করতে পারে। 1, অর্থনৈতিক নিষেধাজ্ঞা। আমেরিকান কোম্পানিগুলোর উপর নিষেধাজ্ঞা। অ্যাপল, গুগল, টেসলা সবাই মুশকিলে পড়বে। 2, পাল্টা ট্যারিফ। আমেরিকান পণ্যেও শুল্ক বসিয়ে দেওয়া। আইফোন কিনতে হবে দ্বিগুণ দামে। 3, মিলিটারি বেস বন্ধ। এটি সবচেয়ে বড় অস্ত্র। ইউরোপে আমেরিকার যেসব সামরিক ঘাঁটি আছে, যেমন জার্মানির রামস্টেইন, সেগুলো বন্ধ করে দেওয়া। এখন প্রশ্ন হলো, রামস্টেইন কেন এত গুরুত্বপূর্ণ? বন্ধুরা, এটি ঘাঁটি ছাড়া আমেরিকার আফ্রিকা, মধ্যপ্রাচ্যে কোনো অপারেশন চালাতে পারবে না। এমনকি সম্প্রতি ভেনেজুয়েলার তেল ট্যাঙ্কার জব্দ করতে ব্রিটিশ বেসের সাহায্য লেগেছিল। এর মানে ইউরোপের হাতে আসলে বড় কার্ড আছে। চতুর্থ অধ্যায়ে রয়েছে গ্রিনল্যান্ডের মানুষের প্রতিবাদ। এতক্ষণ শুনলেন বড় দেশগুলোর কথা, কিন্তু আসল নায়ক তো গ্রিনল্যান্ডের মানুষ। 17 জানুয়ারি শনিবার হাজার হাজার গ্রিনল্যান্ডীয় রাজধানী নুকের রাস্তায় নামলো। বরফ তুষারের মধ্যে প্লেকার্ড হাতে চিৎকার করছে, গ্রিনল্যান্ড বিক্রয়ের জন্য নয়। এমনকি প্রধানমন্ত্রী জেন্স ফ্রেডেরিক নিলসেন নিজেও মিছিলে যোগ দিলেন। সবচেয়ে হৃদয়স্পর্শী ছিল 9 বছরের মেয়ে আলাস্কার গল্প। সে নিজে হাতে ব্যানার বানিয়ে এনেছে। স্কুলের শিক্ষকরা তাদের শেখাচ্ছেন কিভাবে বুলির বিরুদ্ধে দাঁড়াতে হয়। 21 বছরের মালিক ডালারুপ সেইবেল বলেছেন, আমি ভেবেছিলাম দিনটি আর খারাপ হতে পারবে না, কিন্তু ট্রাম্পের ঘোষণা শুনে মনে হলো তিনি আর মানুষ নন। আর 40 বছরের নার্স লুইস আলসেন বলছেন, আমেরিকান জনগণকে দয়া করে আমাদের প্রেসিডেন্টের বিরুদ্ধে দাঁড়ান। আমরা বিশ্বাস করতে পারছি না আপনারা শুধু দেখছেন। এটি কি শুধু রাজনীতি? না, এটি মানুষের সম্মান আর স্বাধীনতার লড়াই। পঞ্চম অধ্যায়ে থাকছে ইউর কাজা ক্যালাসের সতর্কবাণী। ইউরোপের ইউনিয়নের পররাষ্ট্র প্রধান কাজা ক্যালাস কিন্তু স্পষ্ট বলে দিয়েছেন, গ্রিনল্যান্ড নিয়ে সমস্যা ঠিক আছে, ন্যাটোর ভেতরে বসে কথা বলি, কিন্তু ট্যারিফ দিয়ে হুমকি, এতে সবাই গরিব হবে। তিনি আরও বলেছেন, এই ঝগড়া যেন আমাদের আসল লক্ষ্য থেকে দূরে না সরায়। ইউক্রেনের রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ মানে ক্যালাস বলছেন, এই মুহূর্তে ইউরোপ আমেরিকার ঝগড়া মানে চীন আর রাশিয়ার লাভ, এবং এটাই হলো আসল বিপদ।
পশ্চিমা জোট যদি ভেঙে যায় তাহলে পুতিন আর শি জিনপিং হাসতে হাসতে দাবা খেলবে। ষষ্ঠ অধ্যায়, এর সাথে ইউক্রেনের যুদ্ধের কানেকশন। আচ্ছা, আপনারা হয়তো ভাবছেন ইউক্রেনের যুদ্ধ তো আলাদা ইস্যু, তাই না? ভুল। গত রাতে রাশিয়া 63টি ইউক্রেনীয় ড্রোন ভেঙে ফেলেছে। যুদ্ধ চলছেই। কিন্তু সমস্যা হলো, যদি আমেরিকা, ইউরোপ গ্রিনল্যান্ড নিয়ে লড়াই করে তাহলে ইউক্রেনে সাহায্য কমে যাবে, আর সেটাই চায় রাশিয়া। এর মানে ট্রাম্পের এই গ্রিনল্যান্ড নাটক আসলে পুতিনের জন্য সোনার খনি। এবং এটাই হলো বড় ছবি। যখন বন্ধুরা নিজেদের মধ্যে লড়ে তখন শত্রুরা জিতে যায়। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। 3টি সম্ভাবনা আমাদের হাতে। সিনারিও 1, ট্রাম্প পিছু হটে, সম্ভাবনা 30%। প্রচণ্ড বিশ্ব চাপে ট্রাম্প ব্যাকট্র্যাক করতে পারেন। হয়তো বলবেন, আমি শুধু দর কষাকষি করেছিলাম, কিন্তু ইমেজ ড্যামেজ হয়ে গেছে। সিনারিও 2, বাণিজ্য যুদ্ধ শুরু, সম্ভাবনা 50%। 1 ফেব্রুয়ারি থেকে ট্যারিফ শুরু, ইউরোপ পাল্টা ট্যারিফ দেয়, বিশ্ব অর্থনীতি ধাক্কা খায়, আপনার আমার পকেটে টান পড়ে। সিনারিও 3, নতুন ঠান্ডা যুদ্ধ, সম্ভাবনা 20%। ন্যাটো দুর্বল হয়, চীন রাশিয়া শক্তিশালী হয়, বিশ্ব 2 ব্লকে ভাগ হয়। বন্ধুরা, এই কোনোটাই ভালো নয়, কিন্তু সবচেয়ে বড় ক্ষতি হবে ছোট দেশগুলোর। গ্রিনল্যান্ডের 56,000 মানুষ যারা শুধু শান্তিতে থাকতে চায়, তারা হয়ে যাচ্ছে বড় খেলার পণ। আমাদের শেখার কি আছে? তো বন্ধুরা, এই পুরো ঘটনা থেকে আমরা কি শিখলাম? প্রথমত, ভূরাজনীতি কখনো থেমে থাকে না, বরফের দ্বীপও হতে পারে যুদ্ধের কারণ। দ্বিতীয়ত, ছোট দেশের মানুষের মর্যাদা বড় দেশের স্বার্থের চেয়ে কম নয়। গ্রিনল্যান্ডের 9 বছরের আলাস্কা যা বুঝেছে, বড় নেতারা কেন বোঝে না? তৃতীয়ত, যখন বন্ধুরা লড়ে শত্রুরা জিতে যায়। আমেরিকা ইউরোপের এই ঝগড়ায় লাভবান চীন রাশিয়া। আর সবশেষে, এই সংকট শুধু গ্রিনল্যান্ডের না, এটি একটি বড় প্রশ্ন। 21 শতকে আমরা কি জোর করে দেশ কিনবো, না সম্মান দিয়ে মিত্র বানাবো? আপনার মতামত কি? কমেন্টে জানান। সুপ্রিয় দর্শক, বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। খবর সংযোগের ভিডিওগুলো পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন, বাংলাদেশ, ভারত, আমেরিকা, ইউরোপ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, মধ্যপ্রাচ্য, যেখান থেকে দেখুন না কেন, আমরা আপনার মতামত শুনতে চাই। আপনাদের এক একটি মন্তব্যই আমাদের টিমের জন্য নতুন শক্তি। আজ এ পর্যন্তই। নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।